ছেলের ভিডিও কল। বাবা, তুমি বুঝতে পারছো না, ওই হামবাগগুলো তোমায় ডাহা ঠকিয়ে দেয়। ছেলের কথা শুনে সমরেন্দ্র মিটিমিটি হাসেন। তোকে অত ভাবতে হবে না, তুই মন দিয়ে কাজ কর। তুমি কেন ওখানে পড়ে আছো? আমার কাছে চলে এসো, অ্যাপে এন্ট্রি করে দেব, পাসপোর্ট ভিসা তৈরি হয়ে যাবে। তারপর অ্যাপ থেকেই আমি প্লেনের টিকিট কেটে দেব, এয়ারপোর্ট থেকে আসার ক্যাব করে দেব। তুমি শুধু সময় মতো ট্যাক্সিতে উঠে পড়বে, ব্যাস। মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কল এখন জলভাত। বছর 25 আগেও সমরেন্দ্রদের পাড়ায় একমাত্র কালীবাবুর বাড়িতে ফোন ছিল, সেখানেই সবার খবরাখবর আসত। এখন সমরেন্দ্র ছেলেকে সরাসরি দেখতে পাচ্ছেন। নিউ জার্সিতে হাডসন নদীর পাড়ে ওদের সাজানো ফ্ল্যাট, 29 না 31 কত তলায় যেন থাকে। জানলা দিয়ে নিচের পৃথিবীকে কেমন মায়াময় লাগে। কোথাও কোনো গ্লানি নেই, শোক নেই, ধুলো নেই, ধোঁয়া নেই। সারা সপ্তাহ কাজের পর সমরেন্দ্রের ছেলে অনুপম এই উইকেন্ডটাই নিজের মতো করে পায়। বাকি দিনগুলো কোম্পানি নাকে দড়ি দিয়ে দৌড় করায়। আজ জার্মানি, কাল দোহা, পরশু টোকিও, আবার কোনো বছরে এক আধবার ভারতের আহমেদাবাদ, মুম্বাই বা বেঙ্গালুরুও আসতে হয়, কিন্তু সেই গন্তব্য কখনো কলকাতা হয় না। স্ত্রী চলে যাওয়ার পর যেন শহরটা আরো চেপে ধরল সমরেন্দ্রকে। এক মুহূর্তের জন্য ছেড়ে যেতে ইচ্ছে করে না। কোনো মতে একটা জুৎসই অজুহাত খাড়া করেন। দেখ, প্রত্যেক মাসে পেনশনটা তো তুলতে হয়। বাবা, তুমি কোন জগতে আছো? তোমার পেনশন ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছি, তারপর যে কোনো জায়গা থেকে এটিএম কার্ড ঢোকাবে আর টাকা পাবে। তাছাড়া আমি তো এখানে আছি, তোমার টাকার কি দরকার? আচ্ছা আচ্ছা, সে না হয় হবে, আগে পোস্ট অফিস থেকে ব্যাংকে ট্রান্সফার হোক। সমরেন্দ্র জানেন ছেলের সময় নেই। গত 5 বছর ধরে বলে চলেছে ব্যাংকে ট্রান্সফার করে দেবে, পারেনি। এর মধ্যে কলকাতায় এসেছিল 3 দিনের জন্য মায়ের পারলৌকিক কাজে, তাও বউ ছেলে মেয়ে আসতে পারেনি। ওদের প্রত্যেকেরই ভীষণ ব্যস্ততা। এটিএম ব্যবহার করতে সমরেন্দ্রর ভয় করে। এর চেয়ে পোস্ট অফিস ঢের ভালো। তারের জালের কাউন্টারের ওপাশে লোকগুলো কেমন জ্যান্ত, ওদের সঙ্গে দুদণ্ড কথা বলা যায়। সমরেন্দ্রের অত তাড়া নেই, দিব্যি সেখানে অনেকটা সময় কাটে। ঠিক আছে রে, আজ রাখি, একটু বাজার যাব। এখন এই সন্ধেবেলায়? বাজারে কি চাই বলো, আমি অনলাইনে আনিয়ে দিচ্ছি। না রে, কিছু চাই না, একা মানুষের কত আর লাগে। ওই মোহনের হার্ট অ্যাটাক হয়েছে, সকালে যেতে পারিনি, অন্তত এখন একটু খোঁজ নিয়ে আসি। কে মোহন? আহা, ভুলে গেলি? নীলপুরের বাগান থেকে রোজ কত রকমের তাজা তরকারি নিয়ে আসতো, মনে নেই? বাবা, তুমি ইনকরেজিবল। কোথাকার কে মোহন, তুমি তার জন্যই রাত্রিরে চললে? চিন্তা করিস না, আলম এখন টোটো চালায়, ও আসবে, নিয়ে যাবে। আমি বলছি না, দিস হামবাগস আর সাকিং ইউর ব্লাড। ওভাবে বলিস না, এদের সবাইকে নিয়েই তো সমাজ। এখন রাখি রে, পরে কথা হবে, কেমন? অনুপম রাগে ফোন কেটে দেয়। সমরেন্দ্র জানেন অনুপম বাবার জন্য দূর থেকে অনেক কিছু করতে চায় এবং অনেক কিছু করেও। ওষুধগুলো এখন অ্যাপ থেকে সময়ের আগেই বাড়িতে পৌঁছে যায়। বাজার দোকানও চলে আসে
অনুপম ওখান থেকেই করে দেয়। ও রিমোট কন্ট্রোলের নির্দেশে হেলমেট পরা ডেলিভারি বয়রা কেমন রোবটের মতো ঝপাঝপ শাক সবজি থেকে চাল ডাল সব দিয়ে চলে যায়। সমরেন্দ্র বাজারে পৌঁছলেও দেখল মোহনের জায়গাটা ফাঁকা। কমল ফল বিক্রি করে। ও এগিয়ে আসে। কাকা, মোহনদাকে সেবা সদনে নিয়ে গেছে। তুমি যাবে? না, আমায় দিয়ে দেবে। কি দেব? টাকা, মানে সাহায্য। সমরেন্দ্র একটু অপ্রস্তুত। টাকা তো বিশেষ সঙ্গে নেই। আগে হাসপাতালে যাই, ওর পরিবারের সঙ্গে কথা বলি, দেখি কি লাগবে, কতটা লাগবে। কমলের উৎসাহে ভাটা পড়ে। যাও তাহলে, আমার আবার এখন দোকান ছেড়ে বেরোনো মুশকিল। সমরেন্দ্র বাড়ি ফিরে আসেন। রাতে বৃষ্টি নামে। বর্ষণ ঘন শ্রাবণ রাতে কিছু একটা থাকে যা মানুষকে স্মৃতিমেদুর করে তোলে। স্ত্রী চলে যাওয়ার পর অনুপম ছাড়া সমরেন্দ্রের আর তো কোনো অবলম্বন নেই যে তাকে জড়িয়ে জীবন কাটাবেন। তিনি এখন চেষ্টা করেন জগৎটাকে উপলব্ধি করার। পরদিন সকালে আলমকে নিয়ে সরাসরি সেবা সদনের দিকে রওনা হন। সরকারি হাসপাতাল যেমন হয় আর কি। দোতলায় উঠে ডান দিকে মেল ওয়ার্ড, একটা লম্বা ঘরে 50-60 জন অসুস্থ মানুষ, বেশিও হতে পারে। বিছানা, মেঝে, করিডোর কোথাও ফাঁকা নেই। কয়েকটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে। সমরেন্দ্র একটু খুঁজতেই মোহনের দেখা পান। হাতে চ্যানেল করে ড্রিপ চলছে। মোহন ঘুমিয়ে আছে অথবা আচ্ছন্ন হয়ে রয়েছে। ওকে আর ডাকাডাকি করেন না। একজন সিস্টারকে দেখে জিজ্ঞেস করেন, এর বাড়ির কোনো লোক এসেছে? সিস্টার ভ্রু কুঁচকে বলেন, কি করে বলবো, নিচের তলায় সিঁড়ির দিকে গিয়ে দেখুন, ওখানে অনেকেই অপেক্ষা করে। সমরেন্দ্র সেদিকে গিয়ে দেখেন সারি দিয়ে মানুষ রয়েছে, কেউ শুয়ে, কেউ বসে, কেউ কেউ নিজে প্লাস্টিক পেতে সংসার সাজিয়ে আছে। বোঝাই যাচ্ছে অনেক দিন ধরে এরা রয়েছে। সেখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করেন, এখানে বাজারের মোহনের বাড়ির লোক কেউ আছেন? ওই লোকটি কিছু বলতে পারে না, কিন্তু তার পাশে বসা একজন বলে ওঠে, ওর পরিবার আছে, ওর স্ত্রী ওষুধের দোকানে গেছে। সমরেন্দ্র আলমকে মোহনের স্ত্রীর খোঁজ করতে বলেন। কিছুক্ষণের মধ্যে একজন স্ত্রীলোককে সঙ্গে নিয়ে আলম চলে আসে। স্ত্রীলোকটির বয়স 50-60 বা যা কিছু হতে পারে। পরনে মলিন শাড়ি, চোখ মুখ দেখে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। আলম বলে, কাকা, এই মোহনদার বউ। কাল সকালে কমল ওর সিটি স্ক্যানের টাকা নিয়ে গেছে, কিন্তু এখনো খবর নিয়ে দেখে সে টাকা জমা পড়েনি। সমরেন্দ্র অবাক হন। বাজারের কমল? এবারে বউটি কথা বলে, হ্যাঁ বাবু, এখানে সিটি স্ক্যানের তারিখ কবে দিয়েছে? কাল বলেছিল তখনই টাকা জমা দিলে আজকের মধ্যে হতে পারে, কিন্তু আজ রবিবার, এখন টাকা জমা নেওয়ার কেউ নেই। মোহনের স্ত্রী দৃশ্যতই ভেঙে পড়েছে। সমরেন্দ্র আশেপাশে প্রাইভেট ল্যাবের খোঁজ নেন। তারপর আলমের সাহায্যে মোহনকে সেখানে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করিয়ে আনেন। সবকিছু করতে বিকেল গড়িয়ে গেছে। এদিকে ঘরের সিসিটিভিতে তন্ন তন্ন করে খুঁজে বাবাকে পাচ্ছে না অনুপম। বাবাকে ফোন করছে, সেখানেও বেজে বেজে থেমে যাচ্ছে। সমরেন্দ্র হাসপাতালে থাকাকালীন ফোন সাইলেন্ট করে রেখেছিলেন। যখন টের পেলেন তখন অনেক দেরি হয়ে গেছে, আর ফোনে অন্তত 25টা মিসড কল, সবই অনুপমের। সমরেন্দ্র ভাবলেন খুব অন্যায় হয়ে গেছে, পরের বার ছেলের কাছে ক্ষমা চেয়ে নেবেন। সারাদিন পর ঘরে এসে স্নান করে খেতে বসবেন। দরজায় ঘন্টি বেজে ওঠে। খুলে দেখেন 2-3 জন লোক দাঁড়িয়ে। কোন এক মোবাইল অ্যাপ কোম্পানি থেকে এসেছে। অনুপম এদের নিয়োগ করে রেখেছে, যে কোনো ইমার্জেন্সিতে এরা এসে হাজির হবে। ওদের সঙ্গে অনেকগুলো হাসপাতালের যোগাযোগ আছে। এখন সমরেন্দ্রকে তেমন একটা হাসপাতালে নিয়ে যেতে এসেছে। সমরেন্দ্র আকাশ থেকে পড়লেন।
আপনাদের কি আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? লোকগুলি বলে, আপনার ছেলে আমাদের ক্লায়েন্ট, উনি SOS দিয়েছেন, তাই এসেছি। ওরা মুখের কথায় রাজি হয় না। ফোন খুলে ক্যামেরা অন করে সমরেন্দ্রের কথা রেকর্ড করে পোস্ট করে দেয়। তারপর একটা বিল ওর হাতে ধরিয়ে বলে, বিলটা রইল, আপনাকে পেমেন্ট করতে হবে না, আপনার ছেলে আগেই মিটিয়ে দিয়েছেন। তারপর নমস্কার করে যেমন ঝড়ের মতো এসছিল তেমনি ছুটে বেরিয়ে যায়। সমরেন্দ্র বিলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখেন। বিলের অঙ্কটা দেখেই আঁতকে ওঠেন। সমরেন্দ্র যখন সন্ধে অনুপমের ওখানে, তখন সকাল। অনুপম বেশ রাগত গলায় ফোন করে বলে, আমায় এখন একটু বেরোতে হবে, শুধু একটাই কথা বলার, কখনো কোনো অবস্থায় ফোন অফ করবে না। সমরেন্দ্র বুঝিয়ে বলতে চান যে হাসপাতাল বলেই ফোন নীরব করে রেখেছিলেন, কিন্তু ততক্ষণে অনুপমের কল কেটে গিয়েছে। কি আর করবেন, বারান্দায় এসে আরাম কেদারাটা পেতে বসেন। ঠিক তখনই বাইরের ফটক ঠেলে কমলকে ঢুকতে দেখেন। সমরেন্দ্র ওর ওপর একটু রেগেই রয়েছেন। তুই কাল সিটি স্ক্যানের টাকাটা দিসনি কেন? কমল যতটা সম্ভব করুণ গলায় বলে, কাকা, টাকাটা খরচ হয়ে গেছে, আসলে মেয়ের স্কুলে। সমরেন্দ্র কথা শেষ করতে দেন না। কমলের এরকম হাত টানের অভ্যাস তিনি আগেও টের পেয়েছেন। ঠিক আছে, আর অজুহাতের পাহাড় তুলতে হবে না, একটু দাঁড়া। ঘর থেকে পার্স নিয়ে আসেন, তা থেকে কিছু টাকা বের করে কমলের হাতে তুলে দিয়ে বলেন, এটা নিয়ে এক্ষুনি যাবি মোহনের স্ত্রীর হাতে তুলে দিবি, আমি দিয়েছি বলবি না, বলবি তুই কাল সিটি স্ক্যান বুক করাতে ভুলে গিয়েছিলিস, মনে থাকবে? কমল চোখ নিচু করে ঘাড় নাড়ে, তারপর দ্রুত চলে যায়। সময় গড়ায় জলের মতো। প্রযুক্তির ওপর নির্ভর করে অনুপম আর তার বাবা সমরেন্দ্র হাজার হাজার মাইল দূর থেকে বাপ ছেলের সম্পর্ক ক্ষুণ্ণ রাখে। স্মার্টফোনের অজস্র অ্যাপের মধ্যে ঘুরপাক খায় সুখ স্বাচ্ছন্দ্য থেকে ব্যথা বেদনা এবং তার নিরাময়। সমরেন্দ্র দুই পৃথিবীর মধ্যে ভারসাম্য রেখে চলতে চান। মেধাবী কৃতি ছেলে ভার্চুয়াল দুনিয়া থেকে তার একটা হাত ছুঁয়ে থাকে, অন্যদিকে স্থানীয় বাজারের দোকানদার, সবজিওয়ালা, রিক্সা চালক, এরা দাঁড়িয়ে আছে রক্ত মাংসের অস্তিত্ব নিয়ে। সমরেন্দ্রর সমগোত্রীয় যেসব প্রতিবেশী আছেন তারাও তাদের গণ্ডির ভেতর আটকে থাকেন। দেখা সাক্ষাৎ হলেও যোগাযোগ তৈরি হয় না। অন্যদিকে মোহন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বটে, তবে অসুখ তাকে ছাড়েনি। শরীরের একটা দিক পঙ্গু করে দিয়েছে, বাজারে বসা আর হচ্ছে না। বাজারের কয়েকজন বিক্রেতার সঙ্গে সমরেন্দ্র নিয়ম করে মোহনের বাড়ি যান। পুজোর পর সমরেন্দ্রের ইচ্ছে আত্মীয় স্বজনদের পোস্টকার্ড বা ইংল্যান্ডে চিঠি দেবেন এবং খবরাখবর নেবেন, কিন্তু পোস্ট অফিসে গিয়ে ওসব আর পান না। পোস্ট অফিস থেকে ফিরে আসার পর আর এক সারপ্রাইজ। চুল দাড়ি কাটার জন্য কোন এক অ্যাপ থেকে অনুপম লোক পাঠিয়ে দিয়েছে। সত্যি ছেলেটা পারেও। নিশ্চয়ই আগের দিন ভিডিও কলের সময় ওর বড় বড় চুল অনুপমের চোখে পড়েছে। ছেলের জন্য কষ্ট হয়, আবার খুশিও হন। বাবার জন্য কত ভাবে, কিন্তু এইসব অচেনা লোকজন ওর মাথায় হাত দেবে ভেবে সমরেন্দ্রর খুব অস্বস্তি হয়। তাই এদেরও সেদিনের হাসপাতালের ছেলেগুলোর মতো জোর হাতে বিদায় জানালেন। পরের দিন সকালেই পাড়ার মোড়ে যুগলের দোকানে গিয়ে চুল ছাটিয়ে আসেন। যুগল মারা গেছে বছর 3, এখনো ছেলে আর নাতি মিলে দোকান চালায়। সেই কবেকার সম্পর্ক, তখন যুগলের অল্প বয়স। এখানে এসে দুটো কথা বলে সমরেন্দ্র শান্তি পান। শনিবার বিকেলে রুটিন মাফিক অনুপম ফোন করে। বাবার চুল কাটা হয়েছে দেখে খুশি হয়, কিন্তু ওর পাঠানো লোকের কাছে যে তিনি চুল কাটেননি সেই খবরও অ্যাপ মারফত পৌঁছে গেছে। অনুপম বলে, বাবা, আমার পাঠানো কোনো কিছু নিতে তোমার এত আপত্তি কেন? সেবার হাসপাতালের ছেলেগুলোকে ফিরিয়ে দিলে, এবার পার্লারের ছেলেদের। বাজার হাট সব নিজে গিয়ে না করলে তোমার ঘুম হয় না? ওই বাজারের দোকানদারগুলোই তোমার সব হয়ে গেছে।
সমরেন্দ্র ধরা পড়া মুখ করে হাসেন। অনুপম আবার বলে, শুধু হেসে এড়িয়ে গেলে হবে না, তোমাকে বলতে হবে। কি বলবো বল? অচেনা লোকজনের কাছে সুবিধা নিতে আমার অস্বস্তি হয়। সুবিধা কেন বলছো? ওরা তো এর জন্য টাকা নিচ্ছে। তুমি কিছু না করলেও নিচ্ছে, শুধু শুধু আমার খরচ হয়ে যায়। আমি ভাবি কোথায় তোমার একটু সুবিধা হবে, তা নয় তুমি তো নিজের মতো করেই চলবে। সমরেন্দ্র বোঝেন আজ ছেলে একেবারে চেপে ধরেছে, কিছুতেই পালাতে দেবে না। বলেন, কি বলতো, বাজারের আনাজওয়ালা, মাছওয়ালা, ফলওয়ালা, মুদি, নাপিত, পোস্টমাস্টার, এদের সবাইকে নিয়েই আমার বেঁচে থাকা। এদের বাদ দিয়ে থাকার কথা ভাবতে পারি না। কিন্তু ওরা তো সেই সুযোগটাই নেয়, তোমার মাথায় কাঁঠাল ভেঙে খায়, সেটাও বুঝতে পারো না? সেবার তো নিজেই বললে মোহনের চিকিৎসার নাম করে কমল কতগুলো টাকা মেরে দিয়েছে, তাও তোমার কমল প্রীতি যায় না। সমরেন্দ্র আবার হেসে ফেলেন। অভাবে স্বভাব নষ্ট। ছেলেটা খারাপ নয় জানিস, কি করবে টানাটানির সংসার। জানি, খুব জানি, তুমি আমার কথা শুনবে না, তাই তো? শুনবো না কেন? তুই যেন আমার কৃতি সন্তান, তোর জন্য গর্বে আমার বুক ফুলে থাকে, তেমন ওই কমল আমার এক অকৃতকার্য ছেলে, জীবনের সবকিছুতে হেরে বসে আছে। শুধু কমল নয়, মোহন, জয়দেব, আলম, সবাই। এরা চারপাশে আপাত চকচকে দুনিয়ার বাইরে বাস করে, কৃত্রিম উন্নয়নের চমকে আমাদের চোখ ধাঁধিয়ে থাকে। ওদের আমরা চিনতে পারি না। অ্যাপ থেকে তোমায় যারা ওষুধ দিয়ে যায়, যারা প্রতিদিন আরো সব জিনিস পৌঁছে দিচ্ছে, যারা প্লাম্বিং করতে আসে, চুল কাটতে আসে, তারাও এই পৃথিবীর বাসিন্দা। তুমি তাদের পাত্তাও দাও না, শুধু আমি পাঠাচ্ছি বলে। না না, আমার ওদের ওপর কোনো বিদ্বেষ নেই, কিন্তু ওদের সঙ্গে সখ্য তৈরি হয় না। হেলমেটে মুখ ঢাকা, চোখটাও দেখা যায় না। এক এক দিন এক একজন আসে, আমি ওদের চিনতে চেষ্টা করি, জিজ্ঞেস করি কোথায় থাকো, কি নাম, বাড়িতে কে কে আছে। ওরা বলে দেরি হয়ে যাচ্ছে। সে তো বলবেই, ওরা প্রফেশনাল, কাজ নিয়েই সম্পর্ক। আমিও তো সেই কথাই বলি, শুধু কাজের সম্পর্ক, তা দিয়ে সেতু সঞ্চার হয় না। কি সঞ্চার? সমরেন্দ্র হাসেন। ও তুই বুঝবি না, ছেড়ে দে। এটা ছেড়ে দেওয়ার কথা নয় বাবা, তোমার জন্য আমি চিন্তা করে মরি। নিজের কাছে থাকতে পারি না বলে অনেক এজেন্সিকে সেট আপ করে রেখেছি, যাতে তোমার বিন্দুমাত্র কষ্ট না হয়। তোমার অর্থবল আছে, তাই দিয়ে কর্তব্য করছো, কিন্তু জীবন তো শুধু এইটুকু নয়। অনুপম বেশ বিরক্ত। দেখো বাবা, আমায় পড়াশোনা শিখিয়েছে কে? উন্নতির পথ দেখিয়ে দিয়েছে কে? তুমি। তুমিই তো সব সময় বলে এসেছো সবকিছু বিশ্বের কাছে প্রকাশ করতে। আমি তো তা অস্বীকার করি না। তোমার অর্জনে আমি গর্বিত। যে সুযোগ তুমি পেয়েছো তা কাজে লাগাও। দেশ বিদেশের এত জায়গায় যাও, চেষ্টা করো মানুষকে জানার। শুধু পেশাদারি পরিষেবা আদান প্রদানের চশমা দিয়ে বিশ্বকে জেনো না। তুমি যে কি চাও বুঝি না বাবা। ঈশ্বরের কাছে কামনা করি তোমার সেই দৃষ্টি আসুক, যে দৃষ্টিতে তুমি বিশ্বের সঙ্গে এক আত্মীয়তার সন্ধান পাবে। সমরেন্দ্র বুঝতে পারেন এই সমস্ত কথায় অনুপম খুব একটা খুশি হচ্ছে না। কিছু করার নেই, সমাজ ছাড়া তিনি বাঁচতে পারবেন না। সকালের মধ্যে আমি আর আমার মধ্যেই সকল, এই তত্ত্ব আর শুধু বইয়ের পাতায় নয়, তিনি নিজে অনুভব করতে পারেন, অথচ প্রতিনিয়ত অনুধাবন করেন বর্তমান পৃথিবীতে সমাজের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। এখন সমাজের অর্থ সমাজ মাধ্যম। এই যুগের ছেলেমেয়েরা এই ভার্চুয়াল মাধ্যমকেই ভীষণ সত্যি ভেবে নিয়েছে। এরা কি কোনো কিনারায় নোঙর করবে, নাকি সারা জীবন শ্যাওলার মতো ভেসে চলবে ভার্চুয়াল রিয়ালিটি হয়ে? একা মানুষের তেমন কিছু বাজারের প্রয়োজন হয় না,
কেনাকাটা শেষ করে সমরেন্দ্র আলমকে নিয়ে মোহনের বাড়িতে যান। কিছু ফল আর নগদ টাকা মোহনের স্ত্রীর হাতে তুলে দেন। মোহনদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর আলম বলে, একটা কথা বলবো? কি? তুমি ওই মালিশওয়ালাকে টাকা নিজের হাতে দাও কেন? কমল ঠিক দিচ্ছে না? কমল ওদের কাছ থেকে কমিশন নেয়। ওদের কাছ থেকেও নেয়? কি জবাব দেবেন তিনি বুঝতে পারেন না। সবারই তো অভাব রয়েছে, কমলের মতো এমন উঞ্ছবৃত্তি আর কেউ করে না। বাড়ি ঢোকার সময় আলমকে বলেন, কাল একবার কমলকে দেখা করতে বলিস। আলম রিক্সা ঘুরিয়ে চলে যায়। পরদিন ভোর ভোর কমল ফটকের ঘন্টি বাজায়। বাতাসে হিমভাব এসেছে। সমরেন্দ্র একটা চাদর গায়ে বাইরে পায়চারি করতে বেরিয়েছেন। এক পাক ঘুরে আসার পর লক্ষ্য করেন গেটের সামনে কমল দাঁড়িয়ে। ওকে দেখেই যেন ভিতর ভিতর একটা অগ্নুৎপাত হতে থাকে তার। বেশ চেঁচিয়ে বলে ওঠেন, তোকে ওই মালিশওয়ালার কাছ থেকেও টাকা নিতে হবে? কমল এটা আশা করেনি। বোঝার চেষ্টা করে ঠিক কে এই কথাটা জানিয়েছে। মুখ নিচু করে বলে, ওর কাছ থেকে আমি না নিলে অন্য কেউ নেবে, এতেই ওরা অভ্যস্ত। সবাই মিলে এমন উকুনের মতো পরজীবী হয়ে গেলি। অন্যায় হয়ে গেছে, আর হবে না। তোর তো দোকান আছে, সেখান থেকে রোজগার করতে পারিস না? কমল কথা বলে না। ইদানিং অনেকেই মোবাইল অ্যাপ থেকে ফল, সবজি ইত্যাদি কিনছে। দোকানে আগের মতো বিক্রি নেই। বাইরের ফটক পার হয়ে দুজনে বাগানের ভেতর দিয়ে বাড়ির সামনে আসেন। কমল লক্ষ্য করে সমরেন্দ্র থরথর করে কাঁপছেন। দরজার তালা খুলতে খুলতেই বারান্দায় বসে পড়েছেন। দরদর করে ঘাম হচ্ছে তার। ঘটনাটা এত আকস্মিক যে সে বুঝে উঠতে পারে না কি করবে। দৌড়ে এসে সমরেন্দ্রকে ধরে বারান্দায় শুইয়ে দেয়। তারপর ফোন বের করে আলমকে ধরে। অল্প কিছু সময়ের মধ্যেই আলম আসে। সমরেন্দ্রকে ওরা সেবা সদনের ইমার্জেন্সিতে নিয়ে যায়। ওদিকে সমরেন্দ্রর ঘরে লাগানো আধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয় ক্যামেরা জানতে পারে 1 ঘন্টার উপর বাড়িতে সমরেন্দ্রকে দেখা যায়নি। সেই খবর হাডসনের পাড়ে পৌঁছে যায়। কিন্তু অনুপম এখন ইউরোপিয়ান টাইম জোনে রয়েছে। ওর সকাল হলো প্রায় 5 ঘন্টা পর। এর মধ্যে ক্যামেরা থেকে ওর ফোনের অ্যাপে সতর্কতার খবর এসে জমে আছে। জেগে উঠে সেসব দেখে প্রথমে ঘাবড়ে যায়। পরেক্ষণেই সামলে উঠে জেরিয়াট্রিক পরিষেবার অ্যাপে SOS করে। কমল, আলম, জয়দেব সবাই হাসপাতালের বারান্দায় অপেক্ষারত। সমরেন্দ্রর ফোনটা কমলের কাছে ছিল। অনুপম বাবার খবরটা সেখানেই পায়। সেবা সদন শুনে প্রথমে একটু নাক কুচকায়, তারপর বলে একটু পরেই অ্যাম্বুলেন্স এসে যাবে, বাবাকে বড় নার্সিংহোমে ট্রান্সফার করবে। ফোন নম্বর দেওয়া আছে, অ্যাম্বুলেন্সের কল পেলে লোকেশনটা জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ফোনটা আপাতত আপনার কাছেই থাকুক। কমলরা অবাক হয়, ঠিক কি বলবে বুঝতে পারে না। অ্যাম্বুলেন্স আসতে বেশি দেরি করেনি, কিন্তু সমরেন্দ্র তাড়া ছিল। সবার মধ্যে নিজেকে বিলিয়ে তিনি তখন অমৃত লোকের পথে পাড়ি জমিয়েছেন। তবে পেশাদারী সংস্থাটি সমস্ত কাজেই পারঙ্গম। হাসপাতালে অনুপমের অবর্তমানে নিজেদের অধিকার সংক্রান্ত আইনি চিঠি জমা দেয়। চিকিৎসা শাস্ত্রের নিয়ম মেনে 4 ঘন্টা পর দেহ বের করে নিয়ে যায় সব সংরক্ষণকারী কোম্পানির কাছে। যতক্ষণ না অনুপমের আসার দিন ঠিক হচ্ছে, কমলরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটোছুটি করে ফিরে আসে। ফোনটা যত্ন করে তুলে রেখে দেয়। কখন অনুপমের ফোন আসে সেই জন্য। চার্জ ফুরিয়ে গেলে কি হবে জানে না। এত দামি ফোনের চার্জার তাদের কাছে নেই। ভেবে রাখে মোবাইলের দোকানে নিয়ে গিয়ে চার্জ দিয়ে আনবে। কোম্পানির বিশেষ কাজে ইউরোপের 4টে শহরে অনুপমের পরপর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। 1 সপ্তাহের মধ্যে কি করে দেশে ফিরবে বুঝতে পারে না। মনে মনে বিরক্ত হয়। যদি এখানে থাকতো বাবার এই অবস্থা হতো না। প্রবাসের কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। ওরা অনেকে হাডসনের জলেই অস্থি বিসর্জন দিয়েছে। বুদ্ধিটা অনুপমের খুবই গ্রহণযোগ্য মনে হয়। মন থেকে অন্য সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে মোবাইল অ্যাপ খুলে পরিষেবা প্রদানকারী সংস্থাকে সেই রকমই নির্দেশ দেয়। ঠিক হয় পরের দিন দাহকার্য সম্পন্ন হবে।
শুধু দাহ শেষে অস্থি কলস কুরিয়ার করে নিউ জার্সির বাড়িতে পাঠিয়ে দেবে। কলস পৌঁছতে পরের উইকেন্ড এসে যাবে। তখন ধীরে সুস্থে অনুপম বাবার শেষকৃত্য সম্পন্ন করবে। আর অনুপমের নিয়োজিত উকিল এসে ওর ফোন আর বাড়ির চাবি কমলের কাছ থেকে নিয়ে যাবে। সেই মতো সবকিছু কমলকেও জানিয়ে দেয়। অ্যাপ কোম্পানিটি এই ধরনের পরিষেবায় বেশ পারদর্শী। শ্মশানে সব রকম ব্যবস্থা করেছে। ভিডিও কলে অনুপম বাবাকে শেষ দর্শন করে। অনুপম লক্ষ্য করে বাবার মৃতদেহ ঘিরে প্রচুর অচেনা মানুষের ভিড়। সংস্থার পক্ষ থেকে লোকটি সবাইকে ঘুরিয়ে দেখায়। বাজারের প্রায় প্রতিটি বিক্রেতাই এসেছে। কমলের স্ত্রী আর ছেলেও এসেছে। সমরেন্দ্রের শরীর ছুঁয়ে পরমাত্মীয়ের মতো মাটিতে বসে আছে। এক মুহূর্তে রাগের শরীর জ্বলে ওঠে অনুপমের। নিশ্চয়ই আরও টাকা বাগানোর মতলব আছে। কিন্তু এই সময়টা রাগের নয়। অভিজ্ঞ, কর্তব্যপরায়ণ, বহুজাতিক সংস্থার পোড় খাওয়া উচ্চপদস্থ কর্মচারী অনুপম জানে কিভাবে ব্যক্তিগত সুখ দুঃখ অতিক্রম করে প্রজেক্ট করতে হয়। আজ সমরেন্দ্রের দাহকার্য তেমনই একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। শ্মশানের পুরোহিত পিণ্ডদানের জন্য কে আসবে জানতে চাইছে। অনুপমকে অবাক করে কমল উঠে দাঁড়ায়। অনুপম বোঝে এসব করে সস্তার ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের পথে যাবে। যাকগে, আজকাল ও অনেক কিছুই ইগনোর করতে শিখে গেছে। কমল খুব মনোযোগ দিয়ে সমরেন্দ্রর শেষ কাজ করতে থাকে। জ্বলন্ত পাটকাঠি নিয়ে 3 বার শবদেহের চারপাশে ঘুরে সমরেন্দ্রের মুখের উপর আগুন ছোঁয়ায়। ধোঁয়ায় চোখ জ্বালা করছে। হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে কমল। জয়দেব আর আলম এসে কমলকে ধরে ধরে নিয়ে যায়। এবার শবদেহ চুল্লিতে নিয়ে যাবে। প্রিয়জনের দিকে আর ফিরে তাকাতে নেই। যে চলে যাচ্ছে তার মায়া কাটাতে কষ্ট হবে। মহাসাগর পার করে অনুপমের কেমন যেন ফাঁকা লাগে। একবার খুব ইচ্ছে করে বাবা বলে ডেকে উঠতে, ডাকতে পারে না। কমল কেমন হাউমাউ করে কেঁদে উঠল। শিক্ষিত পরিশীলিত অনুপমের ওরকম বিকটভাবে কান্না আসে না। সমরেন্দ্রর শরীর চুল্লিতে যাওয়ার পর সবাই শ্মশানের বাইরে চলে যায়। এখন 1 ঘন্টার মতো অপেক্ষা, তারপর অস্থি হস্তান্তর হবে। পরিষেবা প্রদানকারী সংস্থার ভারপ্রাপ্ত ছেলেটি খুবই তৎপর। অনুপমকে খরচের আন্দাজ দেয়। মৃতদেহ বহনকারী গাড়ির ভাড়া, শ্মশানের টাকা, পুরোহিতের দক্ষিণা, দাহর পর ছাই থেকে গঙ্গার যে তুলে দেবে তার বকশিস এবং শ্মশান বন্ধুদের জলযোগের খরচ, এই সবই ওদের অ্যাপ সাবস্ক্রিপশনের বাইরের হিসেব। চূড়ান্ত পেশাদারি দক্ষতায় সফলভাবে মানুষের বিশেষ দিনে ওরা সঙ্গে থাকে। অনুপম মনে মনে ওদের বিচক্ষণতায় খুশি হয়। লোকটিকে বলে, একবার কমলকে জিজ্ঞেস করুন কতজন শ্মশান বন্ধু এসেছে, সেই মতো একটা হিসেব করে আমাকে জানিয়ে দিন, আমি টাকা ট্রান্সফার করে দেব। কলকাতার শ্মশানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। গঙ্গার পার বরাবর সুন্দর করে বাঁধানো ঘাট। আগেকার দিনের মতো অন্ধকার নোংরা নয়, সেখানে আলাদা আলাদা ভাগ করা আছে। অনেকে সেখানে ক্ষৌর করছে, তর্পণ করছে। গেটের বাইরে একটি বটগাছের নিচে চায়ের দোকানে কমলরা বসে চা খাচ্ছিল। অ্যাপ কোম্পানির ছেলেটি সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আপনারা কতজন আছেন? কমল, জয়দেব অবাক হয়ে তাকায়। লোকটি এবার পরিষ্কার করে বলে, আসলে অনুপম স্যার আপনাদের জলযোগের জন্য কিছু টাকা পাঠাতে চাইছেন। কমল ওর দিকে তাকিয়ে বলে, টাকার প্রয়োজন নেই। সে কি, কেন? নিজের মানুষের কাজ নিজেদেরই করতে হয়, তার জন্য অন্যের টাকা নিতে নেই, কাকা কষ্ট পাবেন। লোকটি একটু দমে গেল। তাহলে আপনারা এখন কিছু খাবেন না? কমল চায়ের ভার দেখিয়ে হেসে বলে, খাচ্ছি তো। ঘন্টা বাজলে চিতায় জল ঢেলে অস্থি নিয়ে আমরা চান করতে চলে যাব। অস্থি তো আমায় অনুপম বাবুর কাছে পাঠাতে হবে। কমল আবার হাসি, সে আপনার যা দায়িত্ব আপনি করবেন, আমাদের কর্তব্য আমরা করব। প্রায় 50 মিনিট পর চুল্লির ঘন্টা বেজে ওঠে, জানিয়ে দেয় সমরেন্দ্রর পার্থিব শরীর পঞ্চভূতে লীন হয়ে গিয়েছে। হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস গঙ্গার জলে সব কলুষ ধুয়ে যায়। কমলও আজ খুব করে ডুব দিল। শ্মশানের কর্মচারী ছেলেটি 2টি মালসায় একটু করে অঙ্গার তুলে দেয়। একটা মালসা নিয়ে কমল গঙ্গায় চলে আসে, অন্যটি উড়ে যাবে অনুপমের কাছে। কমলদের কাছে সমরেন্দ্র ছাতার মতো ছিলেন।
খুব অনায়াসে ওর ওপর ওরা জুলুম করেছে। সময়ে অসময়ে টাকা পয়সা নিয়েছে, কখনো বলে নিয়েছে, কখনো না বলে বা ভুল বুঝিয়ে নিয়েছে। কমলাজ অন্তর থেকে প্রার্থনা করে গঙ্গা যেন সব অন্যায় ধুয়ে নিয়ে যায়। পরে উইকেন্ডের আগেই অস্থি কলস অনুপমের কাছে পৌঁছে যায়। অনুপম শনিবারের সকালবেলা সাদা পাজামা পাঞ্জাবি পরে লিবার্টি স্টেট পার্কে এসেছে। এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। কোনোমতে হাডসনের জলে বাবার চিতাভস্ম ভাসিয়ে জ্যাকেট পরে নেয়। ঘরে গিয়ে স্নান করতে হবে। গাড়িতে উঠে প্রথমেই মোবাইলে জেরিয়াট্রিক পরিষেবার অ্যাপটা খুলে ওদের পেশাদারিত্বে ও মুগ্ধ। একটা ভালো করে ফিডব্যাক দেবে আর কর্তব্যরত ছেলেটির জন্য বাড়তি কিছু টাকা পাঠাবে। এদের অ্যাপটি খুব ভালো, আধুনিক পরিকাঠামো মেনে নিরাপত্তার কঠোর বাঁধনে আঁটোসাঁটো করা। শুরুতেই একটা ক্যাপচা আসে, আই অ্যাম নট এ রোবট লেখা থাকে। মেশিন মানুষের কাছে তার মনুষ্যত্বের প্রমাণ চায়। সেখানে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হয়। মেশিন হাতের স্পর্শে বা মাউস নাড়ানোর তারতম্যে বুঝে যায় ব্যবহারকারী মানুষ না যন্ত্র। যান্ত্রিক উপায়ে হ্যাকাররা মুহূর্তের মধ্যে অসংখ্য ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে অ্যাপ চিচিংফাক করে ফেলতে পারে। এই ব্যবস্থায় সেটা সম্ভব হয় না। অনুপম মেশিনের কাছে নিজের মনুষ্যত্বের প্রমাণ দাখিল করার জন্য ক্যাপচার সঠিক জায়গায় আঙুল ছোঁয়ায়। বুঝতেই পারে না সে অনেকদিন আগেই রোবট হয়ে গেছে।